কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে। এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটোর ভূত। জয়তিলক বাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ প্রায় ৩০-৩২ আগে পূর্ববঙ্গের গাঁ-গঞ্জ ছিল আলাদা রকম। মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারের মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত। আসতো বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার চাপ ছিল, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলক বাবু দিতেন। আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন, কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন। যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেঁটে আটো গড়ান আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল ১২ মেশে পোশাক, শীতে একটা মোটা চাদর। সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সবকিছু কেনেন এবং বেচেন, যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক কাচুমুচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর? না বাপু, ওসব পারি না, স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দের নয়, খদ্দের মানে গ্রাহক। গায়ক? না বাবু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁফ জামা ছিঁড়ে ফেলে উপক্রম করায় বললেন, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমশি হয়, তেমনই আর কি। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখো, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো ৪-৫টা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক টপ করে কৌটোর মুখটা এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমার আদপেই খুশি হয়নি। আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয়, জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলক বাবু মাথা নেড়ে বলেন, না হে, ঠকাইনি, চৌধুরী বাবুর বাড়ির বহু পুরনো লোক হয় গোলক, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। আর তখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ার লোক নেই। সেই সময়টা আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তার তখন ডাক এসেছে। মরার আগে আমায় কৌটোটা দিয়ে বলল,
তোমায় কিছু দিয়ে এমন সাধ্য নেই, তবে কয়েকটা ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছে কি দাম নেব বা কি করে, আর নিয়েই হবে বা কি? তুমি বরং আমাকে 5 টাকায় রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলক বাবু বললেন, মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। পার্ট 2টি খুব শীঘ্রই আসতে চলেছে এবং পার্ট 2টি শুনতে হলে মনের মেমোরি লেনে অবশ্যই তোমরা কান রেখো। আর গল্পগুলো তোমাদের শুনতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।